শহীদ আবু সাইদের কবর জিয়ারত দিয়ে শুরু হলো এনসিপির পদযাত্রা। যে কোনো মূল্যে জুলাই সনদ বাস্তবায়নের ঘোষণা। যদি সরকার বা অন্য কেউ মনে করে থাকে যারা রাজপথে নেমে এসেছিল তারা ঘরে ফিরে গিয়েছে, তাহলে আপনারা ভুল ভাবছেন। জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদ সেটি আমরা আদায় করে ছাড়বো ইনশাআল্লাহ। জুলাই স্মরণে বিএনপি জামায়াত সহ রাজনৈতিক দলগুলোর নানা কর্মসূচি। স্বৈরাচার রুখতে প্রতি বছর জুলাই উদযাপনের আহ্বান প্রধান উপদেষ্টার। মানবতা বিরোধী অপরাধ মামলায় শেখ হাসিনা, কামাল, সাবেক আইজিপি মামুনের বিরুদ্ধে বিচার শুরুর আবেদন চিফ প্রসিকিউটরের। পরবর্তী শুনানি সোমবার। ফের সচল হলো পদ্মা সেতু দুর্নীতি মামলা। অনুসন্ধানে দুদক। সাবেক সচিব মোশাররফের বিরুদ্ধে মিলেছে তথ্য উপাত্ত। এবং জ্বালানি মজুদের সক্ষমতা বাড়াতে নজর নেই ডিপিসির। ঝুলে রয়েছে ইস্টার্ন রিফাইনারির দ্বিতীয় ইউনিট। বিদেশি অংশীদার পাওয়ার দাবি। স্বাগত। এখন বিকেলে শুনছিলেন শিরোনাম, আর পুরো আয়োজন জুড়ে সঙ্গে আছে আমি গালিব ইবনে রিয়াজ। স্বৈরাচার পতনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদের মৃত্যু প্রভাবকের ভূমিকা পালন করেছে বলে মন্তব্য করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। সকালে জুলাই পদযাত্রার শুরুতে রংপুরের পীরগঞ্জে শহীদ আবু সাইদের কবর জিয়ারতের পর এই মন্তব্য করেন তিনি। এ সময় রাষ্ট্র সংস্কার, স্বৈরাচারের বিচার ও নতুন সংবিধান প্রণয়নের দাবি জানিয়ে নাহিদ বলেন, জুলাই সনদের জন্য বাংলার প্রতিটি পথে প্রান্তরে যাবে এনসিপি। ৩রা আগস্ট ঢাকায় বড় জমায়েতের ঘোষণাও দেন এনসিপির আহ্বায়ক। আরও জানাচ্ছেন মোকাররম হোসাইন। জুলাই আন্দোলনের সাহসের বাতিঘর হয়ে মৃত্যুর মাধ্যমে আইকনিক চরিত্র হয়ে ওঠেন জুলাই বিপ্লবের প্রথম শহীদ আবু সাইদ। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ১২তম ব্যাচের শিক্ষার্থী আবু সাইদের গ্রামের বাড়ি রংপুরের পীরগঞ্জের জাফরপাড়া হয়ে ওঠে ফেসিবাদ বিরোধী শক্তির প্রেরণার উৎস। সেই পরম্পরায় জুলাই পদযাত্রার আনুষ্ঠানিকতার শুরুটা এখান থেকে করল জাতীয় নাগরিক পার্টি এনসিপি। ১ জুলাই সকালে আবু সাইদের কবর জিয়ারতে আসেন এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ। আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, মুখ্য সংগঠক নাসিরউদ্দিন পাটোয়ারী ছাড়াও ছিলেন দলের শীর্ষ নেতারা। কবর জিয়ারত মোনাজাতের পর আবু সাইদের পরিবারের সঙ্গে দেখা করেন তারা। পরে গণমাধ্যমে কথা বলেন দলের আহ্বায়ক ও সদস্য সচিব। তাদের কণ্ঠে উঠে আসে আওয়ামী লীগের বিচার, সংস্কার ও নতুন সংবিধান প্রণয়নের ইস্যু। দাবি ওঠে গণপরিষদ নির্বাচনের। আবু সাইদের কবর এমন এক জায়গা যেখান থেকে গোটা বাংলাদেশকে আমরা বিনির্মাণ করার সুযোগ পাই। তার কবরের মাটি ছুঁয়ে আমরা আজকে শপথ করছি, যতদিন পর্যন্ত না নতুন বন্দোবস্তের ভিত্তিতে, মৌলিক সংস্কারের ভিত্তিতে নতুন বাংলাদেশ গঠিত হবে, বৈষম্য বিরোধী বাংলাদেশ গঠিত হবে, ততক্ষণ পর্যন্ত ছাত্র জনতার নেতৃত্বে জাতীয় নাগরিক পার্টি এনসিপির এই সংগ্রাম অব্যাহত থাকবে। এ সময় স্বৈরাচারের পতন ঘটাতে আবু সাইদের মৃত্যু অনুঘটকের ভূমিকা পালন করেছিল এমন মন্তব্য করেন দলের শীর্ষ নেতা নাহিদ ইসলাম। বলেন, আবু সাইদের বুক চিতিয়ে জীবন দেওয়ার ঘটনা তাদের লড়াইয়ে অনুপ্রেরণা জুগিয়েছে। বলেন, দাবি আদায়ে আগস্টে রাজধানীতে হবে বড় সমাবেশ। জুলাই সনদ নিয়ে টালবাহানা শুরু হয়েছে। আমরা স্পষ্টভাবে আমরা হুঁশিয়ারি দিতে চাই, আমরা বাংলার প্রতিটি পথে প্রান্তরে যাব। আমরা বাংলার ছাত্র জনতা, তরুণ, শ্রমিকদেরকে আবারও রাজপথে নেমে আসতে আহ্বান জানাবো। এবং আমরা ৩রা আগস্ট ঢাকায় আসছি, বাংলাদেশের জনগণকে, ছাত্রদেরকে, শ্রমিকদের সাথে নিয়ে আমরা ঢাকায় ঢুকবো এবং আমাদের যে জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদ সেটি আমরা আদায় করে ছাড়বো ইনশাআল্লাহ। এ সময় মৌলিক সংস্কারের ভিত্তিতে যতদিন পর্যন্ত নতুন বাংলাদেশ অর্জিত না হবে ততদিন ছাত্র জনতা রাজপথে থাকবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন এনসিপি নেতারা। কবর জিয়ারত শেষে গাইবান্ধার উদ্দেশ্যে রওনা করেন পদযাত্রার বহর। আবু সাইদের মৃত্যুর মধ্য দিয়ে কোটা সংস্কার আন্দোলন রূপ নিয়েছিল রাষ্ট্র সংস্কার আন্দোলনে। আবু সাইদের মৃত্যু প্রমাণ করেছে তৃতীয় প্রজন্মের বাংলাদেশ দেশের প্রশ্নে আপোষ করবার নয়। তবে জুলাই বিপ্লবের বছর পূর্তিতে বিপ্লবের যে ঐক্যের ফাটল সেটি কতখানি পুনরুজ্জীবিত হয় সেটি এখন দেখার বিষয়। রংপুরের পীরগঞ্জ থেকে মোকাররম হোসাইন, এখন। একটি দল আগামী নির্বাচনে ক্ষমতায় যাবে ধরে নিয়ে নিজেদের মতো করে সংস্কার চাচ্ছে বলে মন্তব্য করেছেন জামায়াত ইসলামের নায়েবে আমির ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।
দলটি প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য চায় না বলেও জানান তিনি। জামায়াতে ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে জুলাই আগস্ট শহীদ, আহত ও পঙ্গুদের জন্য দোয়া অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি একথা বলেন ওই দলটি পতিত শেখ হাসিনার পদ্ধতিতেই নির্বাচন চায়, যার মধ্য দিয়ে স্বৈরাচার হয়ে ওঠার সুযোগ থাকে। জনগণও মনে করে তারা স্বৈরাচারী হয়ে উঠতে পারে। এসব কারণেই সংস্কার ছাড়া জামায়াত ইসলামী নির্বাচন চায় না বলেও জানান ডক্টর তাহের। বাঙালি জাতিকে স্বল্প সময়ের জন্য দমিয়ে রাখা গেলেও স্থায়ীভাবে দমন করা যায় না, তা জুলাইয়ের আন্দোলন বড় প্রমাণ বলেও মন্তব্য করেন তিনি। কিছু আছে আমাদের কাছে, কিছু নাই, নিহত হয়, জীবন দিয়েছে। সফলতা কি এখন ব্যর্থ হয়ে গেছে? এই সফলতা তো আছে যে আমরা এখন মুক্ত আছি, আমরা স্বাধীন আছি। আমরা এটাকে যে দ্বিতীয় স্বাধীনতা বলছি, সেই স্বাধীনতা এখনো কেউ করে নিতে পারেনি। সুতরাং সবচেয়ে বড় সফলতা ছিল স্বৈরাচারকে বিতাড়িত করা, ফ্যাসিবাদকে বিতাড়িত করা, মানুষকে মুক্ত করা, দেশকে পুনর্বার স্বাধীন করা। সেটার অর্জনটাই হচ্ছে সবচেয়ে বড় সফলতা, এবং এই সফলতা এখনো বহাল আছে। সুতরাং এটা ব্যর্থ হচ্ছে কথা বলার কোনো সুযোগ নেই। স্বৈরাচার রুখতে প্রতি বছর জুলাই উদযাপনের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে সকালে সরকারের মাসব্যাপী কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা এই আহ্বান জানান। বলেন, আরেকটি স্বৈরাচারের পতনের জন্য যেন 16 বছর অপেক্ষা করতে না হয়। জুলাইকে গণজাগরণ ও ঐক্যের মাসে পরিণত করার আহ্বান জানান অন্তর্বর্তী সরকার প্রধান। বিস্তারিত প্রতিবেদনে। শেখ হাসিনার দীর্ঘ স্বৈর শাসন উৎখাতের শুরুটা হয়েছিল 24 জুলাইয়ে। মৃত্যু ভয় উপেক্ষা করে ছাত্র জনতার গণ আন্দোলন 36 দিনের মাথায় রূপ নেয় রক্তাক্ত গণ অভ্যুত্থানে, আসে চূড়ান্ত বিজয়। গণ অভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি উদযাপনের উদ্যোগ নিয়েছে গণ অভ্যুত্থানের সরকার। ধর্মীয় উপাসনালয়ে শহীদদের স্মরণে দোয়া, খুনিদের বিচারের দাবিতে গণস্বাক্ষর কর্মসূচি, ভিডিও প্রদর্শন, শহীদ পরিবারের সঙ্গে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ, মানিক মিয়া এভিনিউ অভিমুখে বিজয় মিছিল সহ মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। জুলাই গণ অভ্যুত্থান পুনরুত্থান কর্মসূচির উদ্বোধন ঘোষণা করছি। মঙ্গলবার নিজ কার্যালয়ে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা বলেন, জুলাই কেবল আবেগ নয়, জুলাই গণতন্ত্র পুনরুদ্ধারের ডাক। জুলাই গণঅভ্যুত্থানের সময় যে ঐক্য তৈরি হয়েছিল, এই জুলাই এসে আবার সেই ঐক্য সুসংহত করার আহ্বান জানান তিনি। আসুন এই জুলাই মাসকে পরিণত করি গণজাগরণের মাস, ঐক্যের মাসে, যে লক্ষ্যে আমাদের ইসলাম। স্বৈরাচার পালিয়ে যাবার খবরে জনতার বাঁধ ভাঙা উচ্ছ্বাস। তবে অধীর অপেক্ষার এই মুহূর্তে পৌঁছার অভিযাত্রা সহজ ছিল না। কত তরুণ, কত কিশোরের ক্ষত বিক্ষত লাশ, বুলেট বিঁধে থাকা শরীর, কত আতঙ্কের নির্ঘুম রাত শেষে এক 5 আগস্ট। জুলাই খ্যাত এই দিনটিকে আশি করছিল জুলাইয়ের শুরু থেকেই। শহরের দেয়ালে দেয়ালে বিপ্লবীদের ফেলে যাওয়া স্মৃতিতে যে তারিখ চিহ্নিত এক বিরাট পরিসমাপ্তির শুরু নামেই। ইট কাঠের দূষিত বাতাসের শহরে এক টুকরো অবসর খ্যাত এই ঢাকা বিশ্ববিদ্যালয়। আড্ডা খুনসুটির ছায়া ঘেরাই ক্যাম্পাস থেকেই আরেকবার আসলো ইতিহাসের বাক বদলের ডাক, এবং নিঃসন্দেহে এটা শুরু কোটা সংস্কার আন্দোলন নামেই। ঢাকা ইউনিভার্সিটির আন্দোলনে লিড দিচ্ছে বা তারা আমাদেরকে যেভাবে নির্দেশনা দিচ্ছে আমরা সেভাবে আন্দোলন করছি তা না, যার যার মতো করে রাস্তায় নামছে। আমাদের তো 14 তারিখ পর্যন্ত এটা আন্দোলন ছিল শুধু কোটা নিয়ে। তো আমরা 14 তারিখের পরে যখন আমাদেরকে রাজাকার ট্যাগ দিল, রাজাকার ট্যাগ দেওয়ার পরে আমাদের মধ্যে একটা ক্ষোভ তৈরি হলো যে আমরা কেন রাজাকার এখানে, আমরা তো যৌক্তিক আন্দোলন করছি। সত্যি কথা বলতে যে 15 জুলাই তো আসলে আমরা আসলে এগুলো ভাবি নাই যে আমাদেরকে বাইরে থেকে মানুষ এনে আমাদের আহত করা হবে, আমাদের ভাই বোনেরা আমাদেরকে মারবে। তখন আমাদের মধ্যে একটা জিনিস ছিল যে লাশ যখন
করছে, আমাদের ভাই যখন মারাই গেছে, আমাদের ভাইরা যখন মারা গেছে, তখন তো এই আন্দোলন আসলে কোটা বিরোধী আন্দোলন আর থাকে না। যারা শহীদ হয়েছেন তাদেরকে কোটা বিরোধী আন্দোলনের জন্য শহীদ হয়েছেন বললে আমার মনে হয় শহীদদের অপমান করা হয়। শহীদরা আসলে যে কজের জন্য, যে নতুন বাংলাদেশের জন্য শহীদ হয়েছেন, এটা বলা বেশি বেটার। মূলত এই জুলাই অভ্যুত্থান বিপুল আকাঙ্ক্ষার জন্ম দিয়েছে জনতার মনে। তারা এখন এই রাষ্ট্রের আমূল পরিবর্তন চায়। তারা আশা করেছিল স্বৈরাচার পতনের এই অভূতপূর্ব ঘটনা সেবা, রাজনীতি কিংবা সরকারে মানুষের অধিকারের পক্ষে একটা বড় পরিবর্তন আনবে, কিন্তু তার হয়েছে কতটা? আমি এখনো দেখাইতে পারি না, আমি শেষমেশ আসেই বললাম আমার দুনিয়ার পেটে ব্যথা, 7 মাসের গর্ভবতী আমি। চলমান সরকার এটাকে নতুন বাংলাদেশ বলতেছে, কিন্তু আমি নাগরিক হিসেবে বলবো যে খুব বেশি প্রাপ্তি আমাদের নাই। সব খাতে পরিবর্তন আসে নাই, কিছু কিছু খাতে পরিবর্তন আসছে। এখনও সেই পাওয়ার নিয়ে যে মারামারি সেটা রয়ে গেছে। নতুন করে যে চাঁদাবাজির যে জায়গাটা শূন্যতা তৈরি হয়েছিল সেটা আবার পরিপূর্ণ হয়ে যাচ্ছে। শুরুতে যতটা চিন্তা করেছিলাম যে অনেক বড় চেঞ্জ আসবে, তখন আন্দোলন শেষ হওয়ার পর আস্তে আস্তে তো দেখা যাচ্ছে যে এখন বিভিন্ন দল এর মধ্যে মতবিভেদ চলছে। একটা আশা তৈরি হয়েছিল, কিন্তু সে আশা পর্যন্ত হয়তো লক্ষ্যে মানুষ বুঝতে পারেনি। আগে যেমন একটা মানুষ আতঙ্কের ভিতর থাকতো যে কোন সময় কি করে, কাক মারে কাক ধরে, এরকম ভয় নাই। আন্তর্জাতিক আদালতে এবং বিভিন্ন থানায় আমরা কেস দিলাম, এটার এখন শুধু তদন্ত হইতেছে, তদন্ত 1 বছরই তদন্ত, কোনো কিছু রেজাল্ট এখনো পাচ্ছি না। আমি মোহাম্মদ ইউনুস। এটা ঠিক, গণঅভ্যুত্থানের মতো একটা বড় পট পরিবর্তনের পর সব ক্ষেত্রে স্থিতিশীলতা আনা সহজ ব্যাপার নয়, এবং রাষ্ট্র পুনর্গঠন প্রক্রিয়ায় রপ্তানি ও রিজার্ভ বাড়ানো, বিভিন্ন সরকারি সেবা ও প্রকল্পে অর্থ সাশ্রয় করা, অর্থনৈতিক পরিস্থিতির প্রকৃত চিত্র তুলে ধরার মতো যেসব অন্তর্নিহিত নীতি সংক্রান্ত উদ্যোগ নিচ্ছে সরকার, সরাসরি তার সুফল এখনই জনগণ পাচ্ছে না। তবে দৃশ্যমান উদ্যোগের মধ্যে আছে বিভিন্ন সংস্কার কমিশন গঠন, আইনশৃঙ্খলা পরিস্থিতি পাল্টানো এবং গণহত্যার বিচার শুরু। উপভোগের জায়গা তো নয়, এটা আসলে দায়িত্বের জায়গা। জুলাই গণঅভ্যুত্থানের নায়ক এবং নবগঠিত এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, যিনি আবার সরকারেও ছিলেন, প্রশ্ন করেছিলাম অভ্যুত্থানের 1 বছরের মূল্যায়ন সম্পর্কে। বাস্তবতা ভিন্ন। একটা গণঅভ্যুত্থানের পরে 15-16 বছরের সব ময়লা সাফ করার দায়িত্ব একটা সরকারের 1 বছরের মধ্যে। তারপরেও তার রাজনৈতিক সমর্থন আসলে সেই অর্থে দলের সমর্থন নাই, একেবারে সাধারণ মানুষের সমর্থনে আছে। ফলে কিন্তু আমরা তো গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা প্রত্যাশা আমাদেরও তো ছিল, সেটা সরকার বাস্তবায়ন জায়গা থেকে অনেক জায়গায় অপ্রাপ্তি রয়েছে বলে তো এটা আমরা স্বীকার করবো অবশ্যই। বাস্তবতা হলো গণঅভ্যুত্থানের পর গেল 1 বছর ধরে পতিত সরকারের বিরুদ্ধে অবস্থান করা রাজনৈতিক শক্তিগুলোর মধ্যে দূরত্ব বেড়েই চলেছে, এবং এ কারণে শঙ্কাও তৈরি হয়েছে কাঙ্ক্ষিত সংস্কার এবং নির্বাচন নিয়েও। এই বিশ্লেষককে প্রশ্ন করেছিলাম, তাহলে ভবিষ্যৎ কি? এই অভ্যুত্থানে মানুষ যেভাবে অকাতরে জীবন দিচ্ছে, বাচ্চা বাচ্চা ছেলেরা, এত কষ্ট লাগে, তারপরে যে পঙ্গু হয়ে পড়ে আছে, এদের প্রতি আমাদের একটা দায়িত্ব নাই? আমাদের দেশের লোকরা আসলে খুব, যারা এলিট, ভীষণ স্বার্থপর আর ভীষণ দেশপ্রেমের অভাব। এবার প্রতারিত হলে পরে বাংলাদেশে হয় একটা খুব রক্তক্ষয়ী কিছু হবে, অথবা এটা বহুদিনের জন্য পোস্টপোন্ড হয়ে যাবে। কারণ মানুষ রাস্তায় নামতে চাইবে না তো, কেন আমি মারা যাব, কিসের জন্য? ওই স্পিরিটটা তো চলে যাবে মানুষের। এই রাজনীতি বিশ্লেষক বলছেন, জুলাই অভ্যুত্থানের দায়মুক্তি ও চেতনা সংবিধানে সংস্থাপন করতে না পারলে ব্যর্থ হবে গণমানুষের ত্যাগ। তিনি এও বলছেন, সংস্কার ও রাষ্ট্রের মূল কাঠামোতে এখনও জুলাই অভ্যুত্থানকে অন্তর্ভুক্ত করতে না পারায় নিরাপত্তা শঙ্কা থেকেই যাচ্ছে এই অভ্যুত্থানে অংশ নেয়া সব শ্রেণীর মানুষের। আজহার লিমন, এখন, ঢাকা। জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের পরবর্তী শুনানির জন্য 7 জুলাই দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। শেখ হাসিনাকে সব হত্যার নির্দেশদাতা দেখিয়ে 5টি অভিযোগ আনা হয়েছে। বিচার কাজ সরাসরি বিটিভির মাধ্যমে সম্প্রচার করা হয়েছে। আরও জানাচ্ছেন জাহিদ হাসান।
2024-এর জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে ছাত্র জনতার আন্দোলন দমনে পুলিশকে মারণাস্ত্র ব্যবহারের নির্দেশ দিয়েছেন শেখ হাসিনা। এমন অভিযোগ তুলে তার বিচারের জন্য ট্রাইব্যুনালে অভিযোগ গঠনের শুনানি শুরু করেছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। তদন্তকালে আসামি শেখ হাসিনা, আসামি আসাদুজ্জামান খান কামাল এবং চৌধুরী আব্দুল আল মামুনের বিরুদ্ধে মঙ্গলবার বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের ট্রাইব্যুনালে এই শুনানি শুরু হয়েছে। বিটিভির মাধ্যমে সরাসরি বিচার কাজ সম্প্রচার করা হয়। শুনানিতে শেখ হাসিনার বিরুদ্ধে 5টি অভিযোগ আনা হয়েছে। রংপুরে আবু সাইদ হত্যা, আশুলিয়ায় 6 জনকে পুড়িয়ে হত্যা, চানখারপুলে 7 জনকে হত্যা, আন্দোলনকারী শিক্ষার্থীদের রাজাকারের নাতিপুতি বলে উস্কানি দেয়া সহ সব ঘটনার নির্দেশদাতা হিসাবে শেখ হাসিনাকে মামলার বিবরণীতে তুলে ধরা হয়। এ মামলায় পলাতক সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকেও আসামি করা হয়েছে। আর গ্রেফতার থাকা সাবেক পুলিশ প্রধান চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে হাজির করা হয় ট্রাইব্যুনালে। তাদেরকে শেখ হাসিনার অন্যতম প্রধান সহযোগী বলা হয়েছে। পর্যালোচনা করার জন্য যে পর্যাপ্ত সময় দরকার ছিল স্যার, সেটা স্যার আমি সত্যিকার অর্থে শেখ হাসিনার বিরুদ্ধে আনা অভিযোগ আমলে নিয়ে বিচার শুরু করার আবেদন জানান চিফ প্রসিকিউটর। এ সময় শেখ হাসিনার পক্ষে রাষ্ট্র নিযুক্ত আইনজীবী সময়ের আবেদন করলে ট্রাইব্যুনাল শুনানির জন্য 7 জুলাই দিন ধার্য করেন। সাবেক প্রাইম মিনিস্টার শেখ হাসিনার পক্ষে এরকম কোনো মামলা বাংলাদেশে, মানে শেখ হাসিনা বলতে চাচ্ছি যে আরও অন্য কোনো প্রধানমন্ত্রীর বিরুদ্ধে এরকম কোনো মামলা হয় নাই এবং একটি কঠিন গুরুতর চার্জের মামলা। এই কঠিন গুরুতর চার্জের মামলা, এই কারণে আমি সময় চেয়েছি। শেখ হাসিনার বিরুদ্ধে 8747 পৃষ্ঠার অভিযোগপত্র উপস্থাপন করা হয়েছে। দ্বিতীয় দিনের মতো অভিযোগ গঠনের উপর শুনানি শেষ হয়েছে। জাহিদ হাসান, এখন ঢাকা। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে নির্বাচনের তারিখ নিয়ে কোনো আলোচনা হয়নি বলে জানালেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। বিকেলে ইসি সচিবালয়ে ব্রিফিংয়ে তিনি জানান, জাতীয় নির্বাচনকে সামনে রেখে কাজ করছে কমিশন। তার পদত্যাগের গুঞ্জন সঠিক নয় বলেও জানান সিইসি। সরকারের পরিচালনায় যদি একটা রাজনৈতিক দল চলে, তাহলে তো প্রধান যিনি হেড অফ দি গভর্নমেন্ট থাকেন, উনি যদি দলীয় প্রধানও হন, দলের প্রতিনিধি হন, তাহলে তো উনি ইলেকশনের প্রভাব বিস্তার করতে পারেন না নিজের দলের জন্য। সেই জন্য সিইসি ইজ নট সাপোজ টু মিট দি হেড অফ দি গভর্নমেন্ট। মূলত এটা হচ্ছে মূল কারণ। এখানে আমি যেমন নিরপেক্ষ, এটা উনিও কিন্তু নিরপেক্ষ। নির্বাচনের তারিখ নিয়ে কোনো আলোচনা হয়নি, ওইটাকে আমার উদ্দেশ্যও ছিল না। নির্বাচনের তারিখ এবং শিডিউল এছাড়া আপনারা যথাসময়ে পাবেন, জানতে পারবেন এবং ইলেকশন কমিশন থেকেই জানতে পারবেন। শেখ হাসিনার বিচার, জুলাই সনদ ও ঘোষণাপত্র এবং ফ্যাসিবাদ মুক্ত গণমাধ্যমের দাবিতে মার্চ ফর জুলাই রিভাইভস নামে পদযাত্রা কর্মসূচি পালন করেছে জুলাই ঐক্য। জাতীয় প্রেস ক্লাব থেকে শুরু হয়ে পদযাত্রাটি শেষ হয় শাহবাগে। এ সময় সংগঠকরা জুলাই বিপ্লবের সাংবিধানিক স্বীকৃতি দাবি করেন। বলেন, অন্তর্বর্তী সরকার জুলাই ঐক্য ধরে রাখতে পারেনি। এ সময় জুলাই গণ অভ্যুত্থান স্মরণে 36 দিনের কর্মসূচি ঘোষণা করে সংগঠনটি। জুলাই আন্দোলনে সব দল গোষ্ঠীকে নিয়ে গণসংযোগ, শহীদদের স্মরণে দোয়া মাহফিল, কবর জিয়ারত, আহত ও শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ, মিছিল, গণসমাবেশ ও জুলাই আন্দোলন নিয়ে তথ্যচিত্র প্রকাশ সহ নানা কর্মসূচি রয়েছে এতে। আপনাদের 24 আগস্ট বলা হয়েছিল এক দফা ঘোষণাপত্র দেওয়ার জন্য, আপনারা সেদিন ঘোষণাপত্র দেন নাই। সেদিন ঘোষণাপত্র দিলে আজকে সরকারের পরিণতি হতো না, ঘোষণাপত্রের জন্য আমাদের রাস্তায় নামতে হতো না। 17 থেকে 32 জুলাই অর্থাৎ 1 আগস্ট দেশব্যাপী জুলাইয়ের শপথ পাঠ অনুষ্ঠিত হবে এবং সেখান থেকে দেশের জনগণ এবং ছাত্র জনতাকে ওয়াদাবদ্ধ করাবো যে কোনো ধরনের চাঁদাবাজি, টেন্ডারবাজি, তোলাবাজদের হাতে জুলাই বিক্রি করতে দেওয়া যাবে না এবং জুলাই স্পিরিটকে সমুন্নত রাখতে হবে। বর্তমান উপদেষ্টা পরিষদ পরিবর্তন করে দ্রুত জুলাই সনদ ঘোষণা দেওয়ার জন্য প্রধান উপদেষ্টাকে আহ্বান জানিয়েছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। দুপুরে কোটা সংস্কার আন্দোলন থেকে রাষ্ট্র সংস্কার 2018-2024 শীর্ষক আলোচনা সভায় এই আহ্বান জানান তিনি। বলেন, এটা করা না হলে বিভিন্নভাবে জাতে তোলার চেষ্টা করা হচ্ছে। পরিষ্কারভাবেই বলি, সবাই কম্প্রোমাইজ করলেও আমরা জাতির সামনে যেখানে যাকে পেয়েছি
মেরেছে, রক্তাক্ত করেছে। 1 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা বার্ষিকী কইরা ফেলাইছি। কাজেই সরকারটা চালাইতে হলে আমার এই সুবিধা লাগবে। উচ্চকক্ষে 2/3 আমার সমর্থন থাকা লাগবে, না হলে আমি সংবিধান সংশোধন করতে পারবো না। নিম্নকক্ষে লাগবে। আজকের এই বর্তমান উপদেষ্টা পরিষদের যে আমরা ফিটনেস দেখতে পাচ্ছি, এই ফিটনেস দিয়ে জাতীয় নির্বাচন সম্ভব নয়। সরকার চলবে না। গোয়েন্দা সংস্থার রিপোর্ট যে আগামীতে এই পতিত স্বৈরাচার এবং তার দোসররা নাশকতা করতে পারে, অস্থিরতা তৈরি করতে পারে। তাই আমরা প্রধান উপদেষ্টাকে বলতে চাই, আপনাকে আমরা সবসময় সমর্থন করে আসছি, এখনো করব। আপনি উপদেষ্টা পরিষদের পুনর্গঠন করুন। উপদেষ্টা পরিষদের পুনর্গঠন করে অনতি বিলম্বে রাষ্ট্র সংস্কারে অনিবার্য হয়ে ওঠা এই জুলাই সনদের ঘোষণা দিন। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে রাজধানীর চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে বিএনপির আয়োজনে জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক অভিযাত্রার শীর্ষক অনুষ্ঠান চলছে। এ নিয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন জাওয়াদ মাহমুদ। জাওয়াদ, সর্বশেষ সেখানে কি চলছে, রাজনৈতিক নেতারা কি বলছেন, আর তারেক রহমান কখন বক্তব্য দিবেন? খালেদা জিয়ার বক্তব্য দেওয়ার কথা রয়েছে। গালিব আনুষ্ঠানিকভাবে 3টা নাগাদ উপর আদালতের মধ্য দিয়ে এই যে জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি সে উপলক্ষে বিএনপির যে আয়োজন সেটি শুরু হয়েছে চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে। এবং এখন এই মুহূর্তে মূলত যারা এই দীর্ঘ 16 বছর ধরে রাজনৈতিক আন্দোলনে গুমের শিকার হয়েছেন সেই সকল পরিবারের সদস্যরা এখন কথা বলছেন। এবং এর পরের পর্বে অর্থাৎ যারা এই জুলাই অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন, আহত হয়েছেন, তাদের কথা বলার কথা রয়েছে। এবং এর পরেই আপনি জানতে চেয়েছেন যে তারেক রহমান কখন কথা বলবেন। তিনি মূলত এই যে অনুষ্ঠানের উদ্বোধকের বক্তব্য রাখার কথা রয়েছে, এরপরে তিনি রাখবেন। এবং বেগম খালেদা জিয়া তিনি ভার্চুয়ালি তার একটি বক্তব্য তিনি সেটি দিবেন এখানে। এছাড়া এখানে বিশেষ অতিথি হিসাবে বিএনপির মহাসচিব তিনি রয়েছেন, তিনি কথা বলার কথা রয়েছেন। অর্থাৎ কেন্দ্রীয় নেতারা কিন্তু যে খুব বেশি কথা বলবেন সেটি না। আমরা দেখেছি যে এটি পুরো যে হল ভর্তি রয়েছে, যেই গ্যালারিটি রয়েছে পুরো গ্যালারি ভর্তি। এখানে বিএনপি বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা রয়েছে, শুধু বিএনপি না অন্যান্য দলের নেতাকর্মী রয়েছে, বিশেষ করে জামায়াত, গণ অধিকার পরিষদ, এলডিপি সহ বা অধিকাংশ দলেই আমরা দেখেছি যে এখানে এসেছে। তারা এখানে অতিথি হিসাবে এসেছেন। এবং যেটি বলা হচ্ছে যে যারা আহত এবং শহীদ পরিবার রয়েছে তাদের সাথে আমরা কথা বলেছি, কয়েকটি পরিবারের সাথে। তারা মূলত দুটি বিষয়ে তাদের সাথে কথা বলে জানতে পেরেছি। তারা বলছেন যে বিচার যদিও অভ্যুত্থানের 1 বছর হয়ে গিয়েছে, এখন পর্যন্ত যে কাঙ্ক্ষিত বা দৃশ্যমান বিচার প্রক্রিয়া তারা দেখতে পাচ্ছেন না, সেটি নিয়ে তারা হতাশা প্রকাশ করছেন। এবং এ নিয়ে বেগম খালেদা জিয়া কোনো বার্তা দিবেন এমনটি তারা প্রত্যাশা করছেন। একই সাথে তারেক রহমান এই বিচার প্রক্রিয়া তাদের কোনো বিষয়ে আশ্বস্ত করবেন এমনটি তারা মনে করছেন, বা তাদের আসলে এমনটি প্রত্যাশা। যদিও এটি সন্ধ্যা নাগাদেই এই অনুষ্ঠানটি শেষ হওয়ার কথা রয়েছে। এবং এই যে জাতীয় ঐক্য এবং গণতান্ত্রিক অভিযাত্রা নামে যেই বিএনপি অনুষ্ঠানটি করছে, এখানে কিন্তু আরেকটি বিষয় ছিল যে এই যারা জুলাই পরিবার অর্থাৎ শহীদ পরিবার রয়েছে বা আহত রয়েছে, আহত ছাড়া যেটি বলছিলাম যে এই যে দীর্ঘ 15.5 বছর 16 বছর রাজনৈতিক হয়রানির শিকার হয়েছেন, গুমের শিকার হয়েছেন, হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, সেই সব পরিবারের সদস্যরা কিন্তু এখানে আমন্ত্রণ পেয়েছেন। তাদের কিন্তু বিশেষ সম্মাননা দেওয়া হয়েছে ইতিমধ্যে বিএনপির পক্ষ থেকে। সেটি যখন তারা প্রবেশ করেছে সেই সম্মাননা তাদেরকে সেটি দেওয়া হয়েছে। এবং এখন সবাই কথা শুনছেন। এবং দুইটি বিষয় যদি উল্লেখ করতে চাই, যারা এখানে কথা বলেছেন, যেটি বলছিলাম যে এখন মূলত যারা গুমের শিকার হয়েছিলেন বিগত দিনে, সেই সকল পরিবারের সদস্যরা, বাবা কথা বলেছেন, কারো সন্তান কথা বলেছেন, কারো মা কথা বলেছেন। তারা মূলত বলছেন যে এই আওয়ামী লীগ সরকার পতন হলেও তারা যে এখনও কেন ফিরে আসছে না সেই অভিযোগটি করছিলেন। এবং এটি নিয়ে সরকার যে দৃশ্যমান কোনো পদক্ষেপ নিচ্ছে না সেটি নিয়ে আসলে তারা অভিযোগ করছিলেন বারবার। এবং তারা প্রত্যাশা করছেন যে নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য যারাই জীবন দিয়েছেন, যেই ছাত্র জনতা অর্থাৎ সব শ্রেণী পেশার মানুষ এই জুলাইয়ের সময় জীবন দিয়েছেন, তারা যেন এই যে তাদের যে ফল এটি যেন বৃথা না যায়, সেটি যেন ধরে রাখতে পারে বা সরকার সেটি তারা আসলে প্রত্যাশা করছেন। এই ছিল এখন পর্যন্ত আমার কাছে সবশেষ।
জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে বিএনপির কর্মসূচির শেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী জাওয়াদ মাহমুদ। বৈষম্যহীন ও অন্তর্ভুক্তিমূলক সমাজ বিনির্মাণে ঢাকা বিশ্ববিদ্যালয় এই স্লোগানকে সামনে রেখে পালিত হলো 104তম প্রতিষ্ঠা বার্ষিকী। দেশের ক্রান্তি লগ্নে পথ দেখানো এই বিশ্ববিদ্যালয়ের কাছে কি প্রত্যাশা, কতটুকুই বা বৈষম্য দূর হয়েছে? জুলাই আন্দোলনের পর এই প্রতিষ্ঠানের দায়িত্ব বেড়েছে অনেক। ঢাবির প্রতিষ্ঠা বার্ষিকীর নানা আয়োজনের খবর জানাচ্ছেন আরিফ হোসেন। প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয় ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে বাংলাদেশের জন্ম। সব জায়গায় ছিল এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভূমিকা। এই বিশ্ববিদ্যালয় কিভাবে দেশের সংকটে সমাধান হয়ে পাশে থাকে তার সবথেকে বড় প্রমাণ ৩৬ জুলাই। জাতির শিক্ষক হয়ে সেদিন এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পথ দেখিয়েছিল বাংলাদেশকে, এনে দিয়েছিল নতুন স্বাধীনতা। বাংলাদেশকে পথ দেখানো এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের 104তম প্রতিষ্ঠা বার্ষিকীর শুরুটা বর্ণাঢ্য র্যালির মধ্য দিয়ে হয়, যেখানে যোগ দেন শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা। র্যালিটি শেষ হয় টিএসসিতে। পরে পরিবেশিত হয় জাতীয় সঙ্গীত, উত্তোলন করা হয় জাতীয় পতাকা। কি প্রত্যাশা সাধারণ শিক্ষার্থীদের? মানে গুণে এই বিশ্ববিদ্যালয় ছাড়াবে সবাইকে, আশা শিক্ষকদের। যত প্রকার অন্যায় হোক না কেন, ঢাকা বিশ্ববিদ্যালয় সবসময় তার অবস্থানটা শক্ত রাখবে এবং প্রতিবারই এটা লিড হিসেবে থাকবে, এটা আমি আশা করছি। জুলাইয়ের পরে এখন অনেকটুকুই ফেসিবাদ মুক্ত এবং অপারেশন মুক্ত আমরা একটা ইউনিভার্সিটি পেয়েছি। শিক্ষার মান শুধু না, মানে মেধার জন্য মূল্যায়ন হয়। হ্যাঁ, আমরা যেন মেধাবীদেরকে রেসপেক্ট করতে পারি এবং আরো মেধাবী করে তুলতে পারি, তাহলে মেধাবী করলে র্যাঙ্কিংয়েও আমরা এগিয়ে যাব। আমাদের যে বিপুল সংখ্যক কাজ আছে সেটাকে আইডেন্টিফাই করার মতো সোর্স তৈরি করে দিতে পারি, যেটা অনলাইনে আইডেন্টিফাই করা যায়, তাহলে কিন্তু র্যাঙ্কিংয়ে একটা বড় জাম্প হতে পারে। জুলাই আন্দোলনের পর এই শিক্ষা প্রতিষ্ঠানের দায়িত্ব বেড়েছে বলে জানায় উপাচার্য। আমরা সবাই মিলে এই নতুন বাংলাদেশের একটি সম্ভাবনা যে তৈরি হয়েছে, সেই সম্ভাবনাকে যেন আমরা পূর্ণ কাজে লাগাতে পারি। সারা জাতিকে সাথে নিয়ে আমরা এই উদ্যম বজিয়ে রাখতে চাই এবং এই উদ্যোগে আপনাদেরকে পাশে পেতে চাই। পরে আলোচনা সভায় যোগ দিয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান তাগিদ দেন শিক্ষকদের সাথে শিক্ষার্থীদের দূরত্ব কমানোর। শিক্ষক ও শিক্ষার্থী উভয়ের মধ্যে একটি আন্তরিক ও মুক্ত সম্পর্ক গড়ে তোলার মাধ্যমে এই পরিবেশ নিশ্চিত করা সম্ভব। আমি সবসময় বিশ্বাস করি যে শিক্ষকতার সবচেয়ে সুন্দর দিক হচ্ছে, the most beautiful part of teaching is respecting the sentiment of the students. বৈষম্য দূর করে এই বিশ্ববিদ্যালয় আবারও সব সংকটে দেশের মানুষের পাশে থাকবে এমন প্রত্যাশা সবার। আরিফ হোসেন, এখন, ঢাকা। পদ্মা সেতু দুর্নীতি মামলার ফের অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন। সাবেক সেতু সচিব মোশাররফ হোসেন ভূঁইয়ার বিভিন্ন তথ্য ও উপাত্ত হাতে পেয়েছে সংস্থাটি। জানা যায় এসব তথ্য পর্যালোচনা করে পরবর্তী পদক্ষেপ নেবেন তারা। এর মধ্যে সাবেক সেতু সচিব মোশাররফ হোসেন ভূঁইয়া সহ সংশ্লিষ্টদের পদ্মা সেতুতে পরামর্শক নিয়োগে কি কি ভূমিকা ছিল তার উপাত্ত হাতে পেয়েছে সংস্থাটি। এর আগে গেল জানুয়ারিতে পদ্মা সেতুর মামলা পুনরুজ্জীবিত করার সিদ্ধান্ত নেয় কমিশন। গঠন করা হয় উচ্চ পর্যায়ের অনুসন্ধান কমিটি। 2012 সালে একই ঘটনার অনুসন্ধানে পদ্মা সেতুতে বিশ্ব ব্যাংকের অর্থায়ন নিয়ে টানাপোড়েনের মধ্যে 7 জনকে আসামি করে মামলা করে দুদক, যে মামলায় গ্রেপ্তার হয়েছিলেন সাবেক সেতু সচিব মোশাররফ হোসেন ভূঁইয়া। তবে অদৃশ্য কারণে মামলাটি পরিসমাপ্তি করেন তৎকালীন দুদকের বদিউজ্জামান ও শাহাবুদ্দিন কমিশন। 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের ক্ষমতাচ্যুতির পর পদ্মা সেতু প্রকল্পে পরামর্শক নিয়োগ দুর্নীতি নিয়ে আবারও অনুসন্ধানে নামে সংস্থাটি। জ্বালানি তেল মজুদের সক্ষমতা বাড়ানো ও কম খরচে তেল পরিশোধনে মহেশখালী ও পায়রাতে নতুন 2টি রিফাইনারি করা হবে বলে জানিয়েছেন বিপিসির চেয়ারম্যান। এর মধ্যে মহেশখালীতে 10 লাখ টন সক্ষমতার রিফাইনারির কাজ শীঘ্রই শুরু হবে। ইস্টার্ন রিফাইনারি সর্বোচ্চ উৎপাদনের রেকর্ড গড়ায় আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানান বিপিসি চেয়ারম্যান। বলেন, পরিকল্পনা কমিশনের অনুমোদন পেলেই শুরু হবে ইস্টার্ন রিফাইনারি 2য় ইউনিটের কাজ। আরও জানাচ্ছেন হাজেরা শিউলি। 57 বছরে জরাজীর্ণ হয়ে গেছে মেশিন। আয়ুষ্কাল ফুরিয়েছে বেশ কয়েক বছর আগেই।
অথচ মেয়াদোত্তীর্ণ মেশিন দিয়েও 2023-24 অর্থ বছরে সক্ষমতারও বেশি রেকর্ড পরিমাণ 15,35,000 মেট্রিক টন তেল পরিশোধনের মাইলফলক ছুঁয়েছে একমাত্র রাষ্ট্রীয় তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি। কিভাবে এই বিস্ময়কর সাফল্য পেল প্রতিষ্ঠানটি? এ নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক জানান, মেশিনারিজের যথাযথ রক্ষণাবেক্ষণ, সুষ্ঠু পরিকল্পনা ও প্রসেসিং ক্ষমতার সর্বোচ্চ ব্যবহারের পাশাপাশি ক্রুড অয়েল আমদানির ধারাবাহিকতা অব্যাহত থাকায় এই অর্জন সম্ভব হয়েছে। একটা জিনিস করে যে যখন বিভিন্ন ধরনের চাপ থাকে না, মানুষ মুক্তভাবে কাজ করতে পারে, স্বেচ্ছাপ্রণোদিত হয়ে কাজ করতে পারে, কোঅর্ডিনেটেড ওয়েতে কাজ করতে পারে, তখন অনেক কিছুই সম্ভব হয়ে যায়। আমাদের অনেক ইকুইপমেন্টের প্রবলেম হয়, সেটা আমাদের রিপেয়ার রিপ্লেসমেন্ট করা, এই ব্যাপারেও আমাদের বিপিসির আমরা অনেক সময় ফরেন কারেন্সি অ্যালোকেশন, আমাদের স্পেয়ার পারচেজ, এ ব্যাপারে তাদের সর্বত্র সহযোগিতা আমরা পেয়েছি এবং টাইমলি যেটা আমরা পেয়েছি এটা হচ্ছে বড় ব্যাপার আমার। তো আর পাশাপাশি আমাদের এখানে যারা কাজ করে তাদের অক্লান্ত পরিশ্রম, এটাকে আমাদের কন্টিনিউয়াস চালানোর ব্যাপারে। 57 বছরেও ইআরএল এর দ্বিতীয় ইউনিট বা নতুন রিফাইনারি কেন হয়নি এমন প্রশ্নের জবাবে বিপিসি চেয়ারম্যান বলেন, ইতিমধ্যে পরিকল্পনা কমিশনে দ্বিতীয় ইউনিটের প্রকল্প প্রস্তাবনা পাঠানো হয়েছে। অর্থায়নের উৎস চূড়ান্ত। প্রকল্পটি চূড়ান্ত অনুমোদন পেলে খুব শিগগিরই আন্তর্জাতিক দরপত্র আহ্বান করা হবে। কথা বলেছেন, সাপোর্টের কথা বলেছেন, যে ফাইন্যান্সের কথা বলেছেন। সরকার এইটার থেকে বাজেটারি সাপোর্ট দিবে এবং কোনো সরকার সংগ্রহ করবে ফান্ড করে, এটা জিওবি হবে, বিপিসি থেকে দেয়া হবে ধরেন 1 থেকে 1.5 বিলিয়ন, বিপিসি থেকে দেওয়া হবে কিছু অংশ, আর বাকিটা সরকার দিবে। সরকার এটা বাজেটারি সাপোর্ট হিসাবে দিবে এবং বাজেটারি সাপোর্টের জন্য সরকার বিভিন্ন সোর্স থেকে অর্থ সংগ্রহ করতে পারে। জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে আরও 2টি নতুন রিফাইনারি নির্মাণের পরিকল্পনা আছে সরকারের। এর মধ্যে মহেশখালীতে 10 লাখ মেট্রিক টন সক্ষমতার একটি রিফাইনারি নির্মাণের কাজ শুরু হবে দ্রুতই। 1968 সালে বাণিজ্যিকভাবে উৎপাদন শুরু করে ইআরএল। আমদানি করা ক্রুড অয়েল পরিশোধন করে পেট্রোল, অকটেন, ডিজেল, কেরোসিন, ফার্নেস অয়েল ও এলপিজি সহ 14টি পেট্রোলিয়াম পণ্য উৎপাদন করে প্রতিষ্ঠানটি। হাজেরা শিউলি, এখন, চট্টগ্রাম। আন্তর্জাতিক প্রসঙ্গ। ফোনালাপ ফাঁসের ঘটনায় নৈতিকতা লঙ্ঘনের অভিযোগে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতাংতর্ন সিনাওয়াত্রাকে বরখাস্ত করেছেন দেশটির সাংবিধানিক আদালত। কম্বোডিয়ার নেতার সঙ্গে কথোপকথনে নিজ দেশের সেনা কমান্ডারকে নিয়ে সমালোচনাকে রায়ে সার্বভৌমত্ব লঙ্ঘনের শামিল হিসেবে উল্লেখ করা হয়েছে। এমন পরিস্থিতিতে ক্ষমতাসীন দল বাধ্য হয়ে আগাম নির্বাচনের ডাক দিতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। আরও জানাচ্ছেন নাফি আরমান মনন। 1 বছর পূর্ণ হবার আগেই ভেঙে গেল পেতাংতর্ন সিনাওয়াত্রার শাসন। ফোনালাপ ফাঁসের ঘটনায় থাইল্যান্ডের সাংবিধানিক আদালতে চলছিল পেতাংতর্নের দায়িত্ব থেকে বরখাস্ত করার মামলা, যেখানে 9 বিচারকের মধ্যে 7 জনই নৈতিকতা লঙ্ঘনের অভিযোগে প্রধানমন্ত্রীকে বরখাস্ত করার পক্ষে রায় দেন। গেল 28 মে থাইল্যান্ড কম্বোডিয়া সীমান্তে সংঘর্ষে জড়ায় 2 দেশের সেনারা। এ সময় গোলাগুলিতে এক কম্বোডিয়ান সেনা নিহত হন। এরপরই দেশটির সিনেট প্রেসিডেন্ট হুন সেনের সঙ্গে কথা বলেন থাই প্রধানমন্ত্রী পেতাংতর্ন, যেখানে ফাঁস হওয়া ফোনালাপে পেতাংতর্ন নিজ দেশের সেনাবাহিনীর এক কমান্ডারকে সমালোচনার পাশাপাশি অবজ্ঞাসূচক মন্তব্য করেন। পাশাপাশি কম্বোডিয়ার নেতার ইচ্ছা জানতে চান। একে দেশের সার্বভৌমত্ব লঙ্ঘনের শামিল হিসেবে উল্লেখ করেছেন আদালত। সপক্ষে প্রমাণ উপস্থাপনের জন্য থাইল্যান্ডের সাংবিধানিক আদালত পেতাংতর্নকে 15 দিন সময় বেঁধে দিয়েছেন। রায় ঘোষণার একদিন আগে ফোনালাপ ফাঁসের ঘটনায় ক্ষমা চান তিনি। ফোনালাপের কথোপকথনকে সমঝোতার পদ্ধতি হিসেবে উল্লেখ করার পাশাপাশি আদালতের যে কোনো সিদ্ধান্ত মেনে নেয়ার প্রতিশ্রুতি দেন থাই প্রধানমন্ত্রী। ধারণা করা হচ্ছে উপপ্রধানমন্ত্রী সুরিয়া জং রুংরুয়াংকিট ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করবেন। এর আগে ফোনালাপ ফাঁসের পর থেকে পেতাংতর্নের পদত্যাগের দাবিতে উত্তাল ছিল থাইল্যান্ডের রাজপথ। সপ্তাহখানেক আগে জোট সরকার থেকে বেরিয়ে যায় প্রধান শরিক দল। এছাড়াও পেতাংতর্নের বিরুদ্ধে চলছে দুর্নীতি দমন কমিশনের অনুসন্ধান। এমন পরিস্থিতিতে ক্ষমতাসীন দল বাধ্য হয়ে আগাম নির্বাচনের ডাক দিতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।
মাত্র 10 মাস আগে প্রধানমন্ত্রী হিসেবে থাইল্যান্ডের দায়িত্ব নিয়েছিলেন পেতাংতর্ন। সাবেক প্রধানমন্ত্রী শ্রেথা থাভিসিনকে সাংবিধানিক আদালত পদচ্যুত করার মাত্র 2 দিন পর গেল বছর আগস্টে দেশটির সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন তিনি। নাফি আরমান মনন, এখন বিশ্ব। অবিলম্বে জুলাই সনদ ঘোষণার দাবিতে শাহবাগ থেকে ফরেন সার্ভিস একাডেমি অভিমুখে লাল মার্চ করছে ইনকিলাব মঞ্চ। এ নিয়ে আরও বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী সিফাত শাহরিয়ার। লং মার্চ এখন কোথায় অবস্থান করছে আর এখান থেকে তারা মূলত কোন কোন দাবি করছেন? যে জুলাই সনদের যে দাবি, সেই দাবিতে এই শাহবাগ মোড় থেকেই তাদের যে পদযাত্রা, ইনকিলাব মঞ্চের যে পদযাত্রা, সেটি শুরু হয়েছে ইতিমধ্যে এবং তারা জুলাই সনদ খুব দ্রুতই চায় এবং এখান থেকে তারা যে ডাক দিয়েছে যে যেহেতু ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐক্যমত্য কমিশনের যে যতগুলো বৈঠক, সেখানে রাজনৈতিক দলগুলোর সাথে ঐক্যমত্য কমিশনের আলোচনা হয়, সেক্ষেত্রে সে অভিমুখে তারা আজকের যে পদযাত্রা জুলাই সনদের দাবিতে, এবং তারা বলছে লাল মার্চ বলছে এটিকে দেখাতে চাই। ইতিমধ্যে সেটি শুরু হয়ে গেছে এবং তাদের যে পদযাত্রা সেটি শাহবাগ মোড় থেকে শুরু করে মৎস্য ভবন থেকে কাকরাইল মসজিদ হয়ে পরবর্তীতে ফরেন সার্ভিস একাডেমিতে গিয়ে তাদের এই যে পদযাত্রা, সেই পদযাত্রাটি শেষ হবে এবং সেখানে তারা কতক্ষণ অবস্থান করবে সেটি আসলে এখনই বোঝা যাচ্ছে না। তবে এখান থেকে তাদের যে ডাক, আমরা কিছুক্ষণ আগে শহীদ আনাসের মায়ের কথা শুনেছি, তিনি যেটি বলেছেন যে প্রায় 1 বছর হয়ে গেছে, অর্থাৎ 11 মাস হয়ে গেল, একটি জুলাই শেষে আরেকটি জুলাই আসলো, তারপরও তারা যেটি শহীদ পরিবারের পক্ষ থেকে তাদের যে চাওয়াগুলো ছিল, সবার আগে শুরুতে তাদের যে চাওয়াটি ছিল যে তারা জুলাই সনদ চায়, সেই জুলাই সনদ কিন্তু তারা এখন পর্যন্ত সেটি পায়নি এবং তারা যেটি বলছেন সরকারকে এ বিষয়ে আরও বেশি আন্তরিক হওয়ার জন্য তারা দাবি জানাচ্ছেন। এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র তিনি যে কথাটি বলেছেন যে জুলাই সনদের আগে কোনো উদযাপন নয়, তিনি উল্লেখ করেছেন যে সব রাজনৈতিক দল, সরকার 36 দিনের যে কর্মসূচি সেটি ঘোষণা করেছে, তবে জুলাই ইনকিলাব মঞ্চের থেকে তারা কোনো ঘোষণা দেয়নি কর্মসূচি। শুধুমাত্র তারা বলছেন যে আগে উদযাপন নয়, আগে তারা জুলাই সনদ চায় এবং জুলাই সনদের পাওয়ার পরেই তারা মূলত বলছে যে পূর্ণতা পাবে জুলাই আগস্টের যে আন্দোলন, সে আন্দোলনে। এবং তারা যেটি বলছে যে সরকারের যে সিদ্ধান্ত যদি তারা নিতে না পারে, যেহেতু জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ তিনি যেটি বলেছেন যে তারা এখনও নিশ্চিত নয় যে আসলে জুলাই সনদ তারা এই মাসের মধ্যে, অর্থাৎ জুলাই মাসের মধ্যেই দিতে পারবেন কিনা। সেক্ষেত্রে তারা বলছেন যে যেহেতু সরকার যদি সিদ্ধান্তহীনতায় ভোগে, সেক্ষেত্রে তাদের সরকারকে গণভোটের আহ্বান জানিয়েছে তারা, যে জুলাই সনদ ঘোষণার জন্য, যেহেতু এই জুলাই আন্দোলন জনমানুষের ছিল, ছাত্র জনতা ছিল, সেক্ষেত্রে তারা বলছেন যে গণভোটের মাধ্যমে সরকার যাতে সিদ্ধান্ত নেয়, তবে অনতিবিলম্বে তারা জুলাই সনদ চায়। তো এই ছিল আমার কাছে শাহবাগ মোড় থেকে সবশেষ। এখন বিকেলে শিরোনামগুলো আরো একবার। শহীদ আবু সাঈদের কবর জিয়ারত দিয়ে শুরু হলো এনসিপির পদযাত্রা, যে কোনো মূল্যে জুলাই সনদ বাস্তবায়নের ঘোষণা। যদি সরকার বা অন্য কেউ মনে করে থাকে যারা রাজপথে নেমে এসেছিল তারা ঘরে ফিরে গিয়েছে, তাহলে আপনারা ভুল ভাবছেন। জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদ সেটি আমরা আদায় করে ছাড়বো ইনশাআল্লাহ। জুলাই স্মরণে বিএনপি, জামায়াত সহ রাজনৈতিক দলগুলোর নানা কর্মসূচি। স্বৈরাচার রুখতে প্রতি বছর জুলাই উদযাপনের আহ্বান প্রধান উপদেষ্টা। মানবতা বিরোধী অপরাধ মামলায় শেখ হাসিনা, কামাল, সাবেক আইজিপি মামুনের বিরুদ্ধে বিচার শুরুর আবেদন চিফ প্রসিকিউটরের। পরবর্তী শুনানি সোমবার।
ফের সচল হলো পদ্মা সেতু দুর্নীতি মামলা, অনুসন্ধানে দুদক। সাবেক সচিব মোশাররফের বিরুদ্ধে মিলেছে তথ্য উপাত্ত। এবং জ্বালানি মজুদের সক্ষমতা বাড়াতে নজর নেই বিপিসির, ঝুলে রয়েছে স্ট্রান রিফাইনারির দ্বিতীয় ইউনিট, বিদেশি অংশীদার পাওয়ার দাবি। এ ছিল এখন বিকেলের আয়োজনের সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।